হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু চিরঞ্জিত একাডেমি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ। এই প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমি চিরঞ্জিত স্যার আবারও একটি এমসিকিউ প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। আজ আমরা আলোচনা করব বাংলা পেডাগজি এমসিকিউ প্র্যাকটিস সেট নাম্বার 16। আজকেও আমরা ব্যাকরণ আলোচনা করব, কারণ গতদিন বলেছিলাম যে কয়েকটা ক্লাস আমরা করব যেটা সমাস কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা জেনে নেব এবং এই সম্পর্কে আমাদের আরও দক্ষতা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আজকের ক্লাস আমাদের সেই সমাস নির্ণয় নিয়ে। আমরা প্রথম প্রশ্নে চলে আসি। প্রথম প্রশ্ন হচ্ছে, সামান্য খড়কুটা অনেক সময় কাজে লাগে, ব্যাসবাক্য নির্ণয় করুন। খড়কুটাতে হাইলাইট করা আছে, এর ব্যাসবাক্য কী হবে বলতে চাওয়া হয়েছে। অপশান এতে আছে খড়ের ন্যায় কুটা, খড়রূপ কুটা, খড়ও কুটা, খড়বা কুটা। একটু ভেবে নাও পজ করে, তারপরে আমি অ্যান্সারে চলে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার সি, খড় ও কুটা। কেন এটা হলো? তার কারণ হচ্ছে এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস হচ্ছে। খড় এবং কুটা এই দুটোরই অর্থ প্রাধান্য পাচ্ছে। আমরা বারবার বলেছি কি না, দ্বন্দ্ব সমাসে পরপদ ও পূর্বপদ দুটো পদের অর্থই প্রাধান্য পায়। ঠিক আছে, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। নেক্সট প্রশ্নে চলে আসি। বলা হচ্ছে পণ্ডিত মূর্খ সমাস নির্ণয় করুন। দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস। এবারে দেওয়া আছে মাল্টিপল অপশান। এই মাল্টিপল অপশান অনুযায়ী দেওয়া আছে এতে ক খ, বিতে খ গ, সিতে ক গ এবং ডিতে গ এবং ঘ। আবারও একটু পজ করে ভেবে নাও, তারপরে আমি অ্যান্সারে চলে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার এ, ক আর খ। এবারে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, কি করে এটা দু ধরনের সমাস হবে? দ্বন্দ্ব সমাসও হবে কখন, আবার কখনো কর্মধারয় সমাসও হবে। কারণ কি, বাক্যে শব্দটি কিভাবে ব্যবহৃত হচ্ছে সেটার উপর নির্ণয় করেই কিন্তু সমাসটা নির্ণয় করতে হয়, কি অর্থে প্রযোজ্য হচ্ছে। তাহলে আমরা দেখে নিই কীভাবে দুভাবে দ্বন্দ্ব সমাসও হবে এবং কর্মধারয় সমাসও হবে। দেখো, প্রথমে বলা হচ্ছে পণ্ডিত ও মূর্খ। এখানে পণ্ডিত এবং মূর্খ উভয়কেই প্রাধান্য দেওয়া হচ্ছে, অর্থাৎ এখানে পূর্বপদ ও পরপদ দুটো পদের অর্থই এখানে প্রাধান্য পাচ্ছে। ঠিক আছে, তাহলে পণ্ডিত একজন, মূর্খ একজন, তাহলে এখানে ভিন্ন ব্যক্তি বোঝাচ্ছে, তাহলে ভিন্ন ব্যক্তি বোঝালে হবে দ্বন্দ্ব সমাস। আবার পণ্ডিত অথচ মূর্খ, যদি কোনো একই ব্যক্তি হয়, অর্থাৎ যেই পণ্ডিত সেই মূর্খ, কোনো একজন ব্যক্তিকে বলা হচ্ছে যে তুই পণ্ডিত অথচ মূর্খের মতো কাজ করছিস। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে হবে কিন্তু কর্মধারয় সমাস, পণ্ডিত অথচ মূর্খ। পণ্ডিত ও মূর্খ এটাও ব্যাসবাক্য, পণ্ডিত অথচ মূর্খ এটাও কিন্তু ব্যাসবাক্য। তাহলে ভিন্ন ব্যক্তি বোঝালে দ্বন্দ্ব সমাস, একই ব্যক্তি বোঝালে কর্মধারয় সমাস। কেমন? নেক্সট প্রশ্ন, তিনি আমার মাতৃঘাতী সমাস নির্ণয় করুন। সম্বন্ধ তৎপুরুষ, নিমিত্ত তৎপুরুষ, উপপদ তৎপুরুষ, করণ তৎপুরুষ। আবারও ভেবে নাও, তারপরে আমি অ্যান্সারে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার সি, উপপদ তৎপুরুষ। কেন উপপদ তৎপুরুষ? দেখো, ব্যাসবাক্যে কি বলা হয়েছে? মাতাকে হত্যা করেছেন যিনি, মাতাকে হত্যা করেছেন যিনি। উপপদ তৎপুরুষে আমরা কি জেনেছি যে উপপদের সহিত কৃদন্ত পদের সমাস হয়, তাকেই উপপদ তৎপুরুষ বলে। এটা আমরা বলেছি। এই সমাসে কি হয় না, উপপদের বিভক্তি চিহ্ন লোপ পায় এবং কৃদন্ত পদের অর্থই প্রাধান্য পায়। ঠিক আছে, তাহলে এখানে মাতাকে হত্যা করেছেন যিনি, এই যে যিনি মানে যে ব্যক্তি, হ্যাঁ, তাকেই বলা হচ্ছে মাতৃঘাতী। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে আসি। যা দুগ্ধজাত উপাদান, যা দুগ্ধজাত উপাদান সমাস নির্ণয় করুন। সম্প্রদান তৎপুরুষ, অপাদান তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ, কর্ম তৎপুরুষ। আবারও পজ করে ভেবে নাও, তারপরে আমি অ্যান্সারে চলে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার বি, অপাদান তৎপুরুষ। কেন অপাদান তৎপুরুষ? ব্যাস বাক্যটা একটু দেখে নিই। না, দুগ্ধ হইতে জাত, থেকে হইতে চেয়ে হলে কি হয় আমরা জানি, অপাদান কারক হয়। সেই অপাদান কারক যদি হয় তাহলে এখানে তৎপুরুষ সমাসের কোন ভাগ হবে? অপাদান তৎপুরুষ। অর্থাৎ এখানে দুধ থেকে জাত কোনো উপাদানের কথা বলা হচ্ছে, তাহলে এখানে পরিবর্তিত রূপ হচ্ছে, অর্থাৎ এখানে থেকে হইতে চেয়ে অনুসর্গের প্রয়োগ হচ্ছে। ঠিক আছে, তাই এটি অপাদান তৎপুরুষ সমাস। নেক্সট প্রশ্নে চলে আসছি। আমি বড় ঋণগ্রস্ত হয়ে পড়েছি সমাস নির্ণয় করুন। কর্ম তৎপুরুষ, করণ তৎপুরুষ, অপাদান তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ। ভালো করে এগুলো ভাববে, না হলে কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু সমাস নির্ণয় করতে গিয়ে অসুবিধাতে পড়তে হবে। তাই প্র্যাকটিসটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, ভেবে নাও এটা, তারপরে আবার অ্যান্সারে চলে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি।
বলা হচ্ছে অ্যান্সার বি, অর্থাৎ করণ তৎপুরুষ। কেন করণ তৎপুরুষ? ঋণগ্রস্ত, এটা যদি কারক নির্ণয়ের বিষয় চলে আসে তাহলে কি হবে? ঋণের দ্বারাগ্রস্ত। ঠিক আছে, ঋণের দ্বারাগ্রস্ত, ব্যাস বাক্য হবে ঋণের দ্বারাগ্রস্ত। তাহলে দ্বারা দিয়া কর্তৃক এগুলো থাকলে কি হয়? করণকারক হয়। কোনো কিছু দ্বারা দিয়া কর্তৃক কোনো কিছু কাজ সম্পাদন হলে বোঝালে সেটা করণকারক হয়। তাহলে এখানে তাই এটি হবে করণ তৎপুরুষ। কেমন? নেক্সট প্রশ্নে চলে আসি। আজ অনেক দিন হলো তিনি শয্যাশায়ী। অধিকরণ তৎপুরুষ, অপাদান তৎপুরুষ, উপপদ তৎপুরুষ, কর্ম তৎপুরুষ। আবারও ভেবে নাও, তারপরে আমি অ্যান্সারে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার এ, অর্থাৎ অধিকরণ তৎপুরুষ। কেন অধিকরণ তৎপুরুষ? শয্যাশায়ীটাকে যদি আমরা ব্যাস বাক্য করি কী হবে? শয্যায় শায়ী, অর্থাৎ শয্যাতে সে শায়িত অবস্থায় আছে, বিছানাতে সে শায়িত অবস্থায় আছে, তাই এটা হচ্ছে শয্যাশায়ী। তাহলে শয্যায় শায়ী যখন বলছি তাহলে আমাদের প্রশ্নটা কীরকম দাঁড়াচ্ছে? কোথায় শায়িত অবস্থায় আছে? যখন কোনো স্থান কাল বিষয় বোঝায় তখন কি হয়? অধিকরণ কারক হয়। তাই এখানে শয্যাটা কি একটা বিশেষ স্থানে শায়ীছে, তাহলে এখানে হবে অধিকরণ তৎপুরুষ। এইভাবে কিন্তু সমাসগুলো খুঁটিয়ে খুঁটিয়ে নির্ণয় করতে হবে। আমি চেষ্টা করেছি ম্যাক্সিমাম যেগুলো দেওয়া যায় বিভিন্ন ধরনের সেগুলো দেওয়ার চেষ্টা করেছি। কেমন? নেক্সট প্রশ্নে চলে আসি। কঠোর পরিশ্রম ব্যতীত উন্নতিবিধান সম্ভব নয়। কর্ম তৎপুরুষ, করণ তৎপুরুষ, নিমিত্ত তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ। আবারও ভেবে নাও, তারপরে অ্যান্সারে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার সি, অর্থাৎ নিমিত্ত তৎপুরুষ। কেন নিমিত্ত তৎপুরুষ? ব্যাস বাক্যটা একটু দেখে নিই। ব্যাস বাক্যে বলা হচ্ছে উন্নতির জন্য বিধান। উন্নতির জন্য বিধান, কোনো কিছু বিধান দেওয়া হচ্ছে, কিসের জন্য? উন্নতির জন্য দেওয়া হচ্ছে। তাহলে উন্নতির জন্য, এই জন্য মানে কি? নিমিত্ত, উন্নতির নিমিত্ত বিধান। তাহলে এখানে যখন জন্য বলছি তখন এটা হচ্ছে নিমিত্ত তৎপুরুষ। ঠিক আছে, নিমিত্ত তৎপুরুষের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম নিমিত্ত, উদ্দেশ্য, জন্য প্রভৃতি নিমিত্তবাচক অংশগুলি যখন পূর্বপদে লোপ পায় তখন নিমিত্ত তৎপুরুষ হয়। তাহলে উন্নতির জন্য বিধান, এগুলো লোপ পেয়ে যাচ্ছে, দিয়ে উন্নতি বিধান হচ্ছে, তাই এটা নিমিত্ত তৎপুরুষ। নেক্সট, আজকের দিনেও লোকগীতির প্রাধান্য রয়েছে। সাধারণ কর্মধারয়, মধ্যপদলোপী কর্মধারয়, উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয়। ভেবে নাও, অ্যান্সারে আসছি। অ্যান্সার হচ্ছে বি। ঠিক আছে, বি মানে কি? মধ্য পদলোপী কর্মধারা। মধ্য পদলোপী কর্মধারয় কাকে বলে? না, যেখানে মাঝের পদটা লোপ পাচ্ছে, মাঝের পদটা লোপ পাচ্ছে, এইভাবেই আমাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে এখানে যদি লোকগীতিকে আমরা ব্যাস বাক্য করি কি দাঁড়াচ্ছে? লোক সমাজে প্রচলিত গীতি। এই যে সমাজে এবং প্রচলিত এই পদগুলো কিন্তু লোপ পাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে? লোকগীতি, মাঝখানে পদ হচ্ছে লোপ পাচ্ছে। এবং এখানে কি হচ্ছে না, গীতি অর্থাৎ পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে। কর্মধারয় সমাসের আরেকটা ক্রাইটেরিয়া যে পরপদের অর্থ প্রাধান্য পাবে, তাহলে এখানে গানের বিষয়টাই প্রাধান্য পেয়েছে। গানটা কী ধরনের? না, লোকগীতি। ঠিক আছে, তাই এটি মধ্যপদলোপী কর্মধারয়। নেক্সট, তার তুষার শুভ্র কেশ সবার নজর কাড়ে। উপমান কর্মধারায়, উপমিত কর্মধারয়, রূপক কর্মধারয়, মধ্যপদলোপী কর্মধারয়। আবারও ভেবে নাও, তারপরে অ্যান্সারে আসছি। এবার অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার এ, অর্থাৎ উপমান কর্মধারয়। উপমান কর্মধারয় কেন? ব্যাস বাক্যটা একটু দেখে নিই। ব্যাস বাক্যে বলা হচ্ছে তুষারের ন্যায় শুভ্র। উপমান কর্মধারয়ের আলোচনায় কি বলা হয়েছে? না, উপমানের সঙ্গে সাধারণ ধর্মবাচক পদ, উপমানের সঙ্গে সাধারণ ধর্মবাচক পদের সমাসকে উপমান কর্মধারয় বলে। এবং এখানে পরবর্তী পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। তাহলে এখানে সাধারণ ধর্মবাচক পদটা কি? না, শুভ্র মানে সাদা। এটাই হচ্ছে সাধারণ ধর্ম বোঝাচ্ছে একটা কোনো বস্তুর। এখানে যেমন কেশ মানে চুলের সাধারণ ধর্ম কি? সাদা। এবারে সেটা কার মতো? না, তুষারের মতো। তুষার মানে বরফ। তাহলে যার সঙ্গে তুলনা করা হচ্ছে সে হচ্ছে উপমান। তাহলে উপমানের সঙ্গে এখানে সাধারণ ধর্মবাচক পদের সমাস সম্পন্ন হয়েছে। ঠিক আছে, এবং এখানে সাদাটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, সাদা রঙটা কেমন তার উপরই প্রাধান্যটা দেওয়া হয়েছে। তাহলে এখানে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, শুভ্রের অর্থটা প্রাধান্য পাচ্ছে, তাই এটি উপমান কর্মধারয়। কেমন? নেক্সট, তার স্নেহ সমুদ্রে সবাই ডুবে যায়। সাধারণ কর্মধারয়, মধ্যপদলোপী কর্মধারয়, রূপক কর্মধারয়, উপমিত কর্মধারয়।
একটু ভেবে নাও, তারপরে আমি অ্যান্সারে আসছি। এবার অ্যান্সারে চলে আসি। অ্যান্সার হচ্ছে সি, অর্থাৎ রূপক কর্মধারয়। কেন? স্নেহ রূপ সমুদ্র, অর্থাৎ স্নেহটা কেমন না সমুদ্রের মতো। সমুদ্রের মতো রূপক কর্মধারয়তে কী বলা হয়েছে না উপমেয় ও উপমানের মধ্যে অভেদ কল্পনা করা। যার সঙ্গে তুলনা করা হচ্ছে সে হচ্ছে উপমান, যাকে তুলনা করা হচ্ছে সে হচ্ছে উপমেয়। তাহলে এখানে স্নেহ হচ্ছে উপমেয় আর সমুদ্রের সঙ্গে তুলনা করা হচ্ছে উপমান, এবং এই দুটোর মধ্যে অভেদ কল্পনা করা হচ্ছে। ঠিক আছে, এবং এখানে কি হচ্ছে না পরবর্তী পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। স্নেহের যে স্বরূপটা সেটা সমুদ্রের ন্যায়, এটাই বড় করে দেখানো হচ্ছে। তাহলে পরবর্তী পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, এবং স্নেহ রূপ সমুদ্র অভেদ কল্পনা করা হচ্ছে, তাই এটি রূপক কর্মধারয়। ব্যাস বাক্যটা একটু দেখে নাও, ওইটাই বলা আছে যে ব্যাস বাক্যে স্নেহ রূপ সমুদ্র। কেমন? তাহলে দেখো সমাসগুলো কিভাবে নির্ণয় করতে হয়। অবশ্যই কিন্তু সমাসের থিওরি ক্লাস করবে, থিওরি ক্লাসটা না করলে কিন্তু সমাস নির্ণয়ের ক্ষেত্রে খুবই অসুবিধা হবে। সমাস নির্ণয়ের জন্য থিওরি ক্লাস কিন্তু খুবই, শুধু সমাস নির্ণয় কেন, প্রত্যেকটা ব্যাকরণ ক্লাসের জন্য, যে কোনো প্র্যাকটিস সেটের জন্য, যে কোনো ব্যাকরণ হোক, থিওরি হোক, চাইল্ড সাইকোলজি হোক, বাংলা পেডাগজি হোক, ইংলিশ পেডাগজি হোক, যাই হোক না কেন, যে কোনো পেডাগজি বলো যাই বলো, সব ক্ষেত্রে কিন্তু থিওরি আগে কনসেপ্ট না ক্লিয়ার করলে কিন্তু প্র্যাকটিস করাটা খুবই কঠিন। শুধুমাত্র প্র্যাকটিস করে গিয়ে যদি মনে করো যে অনেক স্কোর করে নেবো, তাহলে তোমরা সেটা ভুল ভাববে। ঠিক আছে, ওই চিন্তাভাবনাটা ভুল চিন্তাভাবনা হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক, আজকেও আমরা কয়েকটা সমাস নির্ণয় নিয়ে প্রশ্ন আলোচনা করলাম। আবার পরবর্তী ক্লাসে আমরা সমাস নির্ণয় নিয়ে আরও একটি ক্লাস করব, তারপরে আমরা অন্য টপিকে যাওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং সেই সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও পরবর্তী ক্লাসের আপডেটের নোটিফিকেশান পাওয়ার জন্য। কেমন? আজ তাহলে এই পর্যন্ত।